ছাত্রছাত্রীরা সকলে ভালো আছে তো? আজকে আমি তোমাদের সংকলিতা বইয়ের সভ্যতার প্রতি কবিতাটি নিয়ে আলোচনা করব। সভ্যতার প্রতি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটা পড়ার আগে আমি রবীন্দ্রনাথের সম্বন্ধে কিছু বলে নিচ্ছি। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তার প্রতিভার দানে সমৃদ্ধ হয়নি। জীবনের এমন কোনো দিক নেই যা তার গল্প, উপন্যাস, কবিতায় আমরা পাই না। তিনি তার জন্মের 100 বছর আগের ইতিহাসকে যেমন তার লেখায় স্থান দিয়েছেন, আবার তার জন্মের পরবর্তী 200 বছরকেও যেন তিনি দেখতে পেয়েছেন অনন্ত দ্রষ্টা হয়ে। আজ 150 বছর পরেও যখন তার কবিতা, উপন্যাস বা গল্প পড়ি, মনে হয় যেন সেগুলি আমাদের সমাজ জীবনের সঙ্গে কত মিল। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয়, অভিলাষ। 1878 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। তারপর একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, মানসী, সোনার তরী কাব্যসমূহ। তারপর প্রকাশিত হয় চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, কথা কাহিনী, খনিকা, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতালি, বলাকা, পুরবী, মহুয়া এমন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি 13টি উপন্যাসও লিখেছেন। তার মধ্যে বিখ্যাত উপন্যাসগুলো হলো চোখের বালি, গোরা, ঘরে বাইরে, নৌকাডুবি ইত্যাদি। তার কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো মণিহারা, স্থিরপত্র, ক্ষুদিত পাষাণ, কাবলিওয়ালা, দেনা পাওনা ইত্যাদি। তিনি প্রায় 2000 গানও লিখেছেন এবং 2000 ছবিও এঁকেছেন। তার রচিত দুটি সঙ্গীত জনগণমন এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে গৃহীত হয়েছে। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে 32 খণ্ডে প্রকাশিত হয়েছে। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষাতেই তার রচনা প্রকাশিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 সালের 7ই আগস্ট বিশ্বকবি মহামনীষী রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোয় মহাপ্রয়াণে যাত্রা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চৈতালি কাব্যগ্রন্থটি 1896 সালে লেখা। প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনা চৈতালি কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে দেখা যায়। এবার আমি কবিতাটা পড়ছি এবং কবিতার প্রতিটি লাইনের অর্থ বলে দিচ্ছি। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ, লোষ্ট, কাষ্ঠ ও প্রস্তর। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নগর সভ্যতাকে ফিরে দিতে চাইছেন। তিনি অরণ্য সভ্যতাকে ফিরিয়ে আনতে চাইছেন। কবির এই নগর সভ্যতা পছন্দ নয়। কবি এই সভ্যতা গড়ে তোলার লোহা, লোষ্ট অর্থাৎ মাটির ঢিল, কাষ্ঠ অর্থাৎ কাঠ এবং প্রস্তর অর্থাৎ পাথর, এই ইট, কাঠ, পাথরের তৈরি বড় বড় প্রাসাদ বা অট্টালিকা কবির পছন্দ নয়। কবি মনে করেন অরণ্য ধ্বংস করেই মানুষ তাদের ইট, কাঠ, পাথরের নগর সভ্যতা তৈরি করেছে। নগর সভ্যতার যান্ত্রিক জীবন কবির পছন্দ নয়। কবির পছন্দ নয় ইট, কাঠ, পাথরের চার দেয়ালের বেড়াজালে নিজেকে আবদ্ধ রাখতে। তিনি এই পৃথিবীতে অরণ্য সভ্যতা ফিরিয়ে আনতে চান, যেখানে থাকবে সবুজের সমারোহ, মাথার উপর থাকবে উন্মুক্ত আকাশ। প্রকৃতির সঙ্গে মিলেমিশে কবি জীবন কাটাতে চান। হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলি। এই নতুন সভ্যতাকে কবি নিষ্ঠুর বলেছেন সর্বগ্রাসী, যে সবাইকে গ্রাস করতে উদ্যত হয়। কবি মনে করছেন এই নিষ্ঠুর সর্বগ্রাসী নগর সভ্যতায় মানুষ বেঁচে থাকতে পারবে না। কবি যখন শিলাইদহে ছিলেন তখন প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি সেই প্রকৃতির মাঝেই জীবন কাটাতে চেয়েছিলেন। তিনি তৈরি করেছিলেন শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম, যেখানে উন্মুক্ত আকাশের নিচে প্রকৃতির মাঝে গাছের ছায়ায় ছাত্ররা অধ্যয়ন করত। কবি কবিতায় সেরকমই তপবন কেন্দ্রিক জীবনকে ফিরিয়ে আনতে চাইছেন।
প্রাচীনকালে তপোবন ছিল কত মুনি ঋষিদের তপস্যা স্থল। তারা অরণ্যের মাঝে, প্রকৃতির মাঝে জীবনযাপন করতেন। তাদের খাদ্য বলতে ছিল গাছের ফলমূল, বস্ত্র ছিল গাছের ছাল। এভাবেই তারা জীবন কাটাতেন। কবি সেই আধুনিক সভ্যতাকে তপোবন কেন্দ্রিক সভ্যতায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। সেই প্রকৃতি ছিল কত পবিত্র, বহু গাছ মিলে যে ছায়ারাশি পড়ে তাও ছিল কত শান্ত। সব মিলিয়ে প্রকৃতির মাঝে একটা সুন্দর শান্ত পবিত্রতা ভরে থাকত। ছিল না নগর জীবনের কোলাহল, যান্ত্রিকতা। নদীর জল, বনের ফলমূল, গাছের ছাল, এই ছিল তপোবন কেন্দ্রিক সভ্যতার প্রধান বস্তু। ফলে দিনগুলো কাটত খুব শান্তির মধ্যে, কোনো গ্লানি বা ক্লান্তি থাকতো না। নগর জীবনের যান্ত্রিকতার ফলে যে ক্লান্তি মানুষের মধ্যে দেখা দেয় তা থাকতো না তপোবন কেন্দ্রিক সভ্যতায়। তাই কবি কবিতায় সেই পুরনো গ্লানিহীন দিন ফিরিয়ে আনতে চাইছেন। সেই সন্ধ্যাস্থান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহতত্ত্বগুলি। সন্ধ্যাস্থান অর্থাৎ সন্ধ্যাবেলা স্থান। সারাদিনের কাজের পরে সন্ধ্যাবেলায় স্নান করে থাকে অনেকে, তারপরে তারা সন্ধ্যাদীপ জ্বালায়। সব মিলিয়ে একটা পবিত্রতা অনুভূত হয়, যেটা তপবনে মুনি ঋষিরা করে থাকতেন। গোচারণ অর্থাৎ গরু চড়ানো, মাঠে মাঠে রাখাল বালকদের গরু চড়ানো। প্রাচীনকালে ছাত্ররা গুরুগৃহে থাকাকালীন বিদ্যাশিক্ষা লাভ ছাড়াও জমির ফসল দেখাশোনা করত এবং গোচারণও করত। সেই শান্ত সামগান, সামগান হলো বেদের একটি ভাগ। বৈদিক সাহিত্যে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদের উল্লেখ আছে। সামবেদের গানগুলো খুব শ্রুতিমধুর। তপবনে মুনি ঋষিরা সামগান করতেন এবং সেই সঙ্গে শিক্ষার্থীরাও সামগান করত। নিবার ধান্য হলো উড়িধান বা তৃণধান, আর মুষ্টি হলো মুঠি। বলকল বসন হলো গাছের ছাল, আর বসন হলো কাপড়। বলকল বসন হলো গাছের ছালের আচ্ছাদন। আদিম যুগের গুহাবাসী মানুষ সভ্য হওয়ার সঙ্গে সঙ্গে গাছের ছাল পরতে থাকে। তপবনে শিক্ষার্থীরা গুরুগৃহে থাকাকালীন গাছের ছাল পরিধান করত। মহাতত্ত্ব হলো ধর্মীয় বা শাস্ত্রীয় কথা। মহাতত্ত্ব শ্রবণ করলে মন ও শরীর ভালো থাকে, মানুষ ভালো জিনিস সম্বন্ধে জ্ঞান লাভ করে। তপবনবাসীরা হিংসা, মারামারি, কোলাহল থেকে দূরে ছিল। নিজেদের ধর্মীয় কথা তারা নিজেদের মধ্যে আলোচনা করত। তপবনের সন্ধ্যাস্থান, গোচারণভূমি, গুরুগৃহে বসবাসকারী ছাত্রদের সমবেত সুরে সামবেদ পাঠ করা, উড়িধানের মুঠি, গাছের ছালের বসন, গুরুর মহাতত্ত্বগুলো প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা, এই ছিল প্রাচীন অরণ্য সভ্যতা। কবি এই যান্ত্রিক সর্বগ্রাসী নগর সভ্যতা থেকে দূরে সরে যেতে চাইতেন। তিনি থাকতে চান তপবন কেন্দ্রিক সভ্যতায়। পাষাণ পিঞ্জরে তব নাহি চাই নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। কবি আধুনিক নাগরিক সভ্যতার পাষাণ পিঞ্জরে বন্দী হয়ে থাকতে চান না। পাষাণ হলো পাথর আর পিঞ্জর হলো খাঁচা, অর্থাৎ পাথরের খাঁচা। অরণ্য ধ্বংস করে এই যে ইট, কাঠ, পাথরের বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, কবি একে পাথরের খাঁচা বলছেন। কবি চান না নিরাপদ আশ্রয়, প্রতিদিনের উৎকৃষ্ট খাবার। রাজভোগ নব বলতে প্রতিদিনের উৎকৃষ্ট খাবারের কথা বলা হয়েছে। তিনি চান স্বাধীনতা, পাখির মতো খোলা আকাশে উঠতে চান। পক্ষ অর্থাৎ পাখা। অলসতা ত্যাগ করে নিজের বুকে ফিরে পেতে চান শক্তি। এই নাগরিক সভ্যতার বন্ধন ছিঁড়ে অনন্ত জগতের হৃদয় স্পন্দন পেতে চান। কবি মনে করেন ইট, কাঠ, পাথরের এই নগর সভ্যতা সর্বগ্রাসী। সেখানে সব কিছু নিরাপদে ভোগ করা যায়, কিন্তু সেখানে নেই স্বাধীনতা, যা খুশি তাই করার ইচ্ছা। নেই উন্মুক্ত আকাশ, যে আকাশে পাখির মতো ডানা ঝাপটানো যাবে। নাগরিক সভ্যতায় আছে আধুনিক সভ্যতার সব প্রয়োজনীয় উপকরণ। প্রতিদিনের এক যান্ত্রিক জীবন, যে যান্ত্রিকতায় থাকতে থাকতে মানুষের মধ্যে গ্রাস করে হতাশা। কবি সেই নগর সভ্যতার বিরোধী। কবি নিজের বুকে ফিরে পেতে চান শক্তি। সেই শক্তি দিয়ে তিনি জীবনের প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করতে চান। যান্ত্রিক নগর সভ্যতার বাঁধনকে ছিঁড়ে ফেলে অসীম জগতের হৃদয়ের স্পন্দনকে তিনি অনুভব করতে চান।
কবি এই কবিতাটির মধ্য দিয়ে অরণ্যকে আমাদের জীবনে ফিরিয়ে আনতে চাইছেন। কবি দেখতে পাচ্ছিলেন অরণ্য ধ্বংস করে কিভাবে আস্তে আস্তে নগর জীবন গড়ে উঠছে। আসলে রবীন্দ্রনাথ ছিলেন ভবিষ্যদ্দ্রষ্টা। তিনি বুঝতে পেরেছিলেন এভাবে অরণ্য ধ্বংস হওয়ার ফলে একদিন মানুষের জীবনে নেমে আসবে বিপর্যয়। যে অরণ্য আমাদের সবার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়, সেই অরণ্য ধ্বংস কবির হৃদয়কে ব্যথিত করেছে। তাই তিনি মানব জীবনকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন অরণ্যকেন্দ্রিক সভ্যতায়, যে সভ্যতায় নেই কোনো যান্ত্রিকতা। প্রকৃতির মাঝে উন্মুক্ত আকাশে পাখি যেভাবে ডানা মেলে উড়ে বেড়ায়, যখন তখন যেখানে খুশি যেতে পারে, কবিও পাখির মতো ডানা মেলে প্রকৃতির মাঝে উঠতে চান, অনুধাবন করতে চান মানুষের হৃদয়ের স্পন্দন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।